দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আপনাদের সাথে এবং আমাদের সাথে থাকছেন দেশবর্ণ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় দাঁত প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা, যাকে আমরা ডেন্টাল ইমপ্লান্ট বলি, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য সাথে আছেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ও ডেন্টাল ইমপ্লান্টোলজিস্ট ডাক্তার মহসিন মনির খান নাবিল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডাক্তার নাবিল ডক্টর সন কলে। আপনাকে ধন্যবাদ। আমরা আজ কথা বলবো দাঁত প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা, যেটা দিয়ে আমরা শুরু করলাম যে দাঁত প্রতিস্থাপন করা যায়। এই জিনিসটার বিষয়ে কিন্তু অনেকের ধারণা আজ থেকে 5-6 বছর আগেও হয়তো তেমন একটা ছিল না, বা যদি বলি হঠাৎ কোনো দুর্ঘটনায় কেউ যদি সামনের দাঁত হারিয়ে ফেলে, তার কিন্তু একটা আত্মবিশ্বাসটাই কমে যায়, যেহেতু সামনের দাঁতটা থেকে মানুষের একটা মুখের সৌন্দর্য তৈরি হয়। সেটাকে আমরা টোটালি একদম ডিজিটালভাবে যদি বলি, সেটা প্রতিস্থাপন করা সম্ভব এবং সেটা একদম অরিজিনাল দাঁতের মতো কিন্তু ফাংশন তেমনটাই হবে। তবে একটু শুরু করি যে ডেন্টাল ইমপ্লান্ট আসলে কি, এটাকে যদি সহজভাবে বলি তাহলে কিভাবে আপনি এটাকে বিস্তারিত বলবেন? হ্যাঁ, সহজভাবে বললে ডেন্টাল ইমপ্ল্যান্ট হচ্ছে একটি মেটালিক পোস্ট আর কি। হ্যাঁ, মানে একটা ধাতুর তৈরি একটি পোস্ট, যেটাতে আমাদের স্ক্রু ড্রাইভারে যেরকম খাঁচ কাটা থাকে ওরকম খাঁচ কাটা থাকে, সেটাকে ড্রিল করে আপনার মাড়ির ভিতর দিয়ে চোয়ালের হাড়ে বসিয়ে দেওয়া হয়। এবং এটার উপরে হচ্ছে আপনার হচ্ছে যে কৃত্রিম যে দাঁতটা, সেই দাঁতটাকে ওই যে মেটালিক যে পোস্ট ওইটার উপরে বসিয়ে দেওয়া হয় আপনার। হ্যাঁ, তো আসলে একটু ব্যাখ্যা করে যদি বলি, সেটা হচ্ছে আমাদের যে প্রাকৃতিক যে দাঁত, মুখের মধ্যে যে ন্যাচারাল যে দাঁতটা থাকে, এই দাঁতটা কিন্তু এটার কিন্তু দুটি অংশ থাকে। যে অংশটা আমরা দেখতে পাই এই অংশটাকে বলা হয় ক্রাউন। এর ভেতরেও কিন্তু একটা অংশ থাকে যেটা মাড়ির ভেতরে থাকে, এটা আমরা দেখতে পাই না। এই অংশটাকে বলা হয় হচ্ছে রুট বা শেকড় বা গোড়াও বলে অনেক ক্ষেত্রে। এই ডেন্টাল ইমপ্ল্যান্ট কিন্তু এই গোড়াটিকে প্রতিস্থাপন করে এবং এর উপরে কিন্তু হচ্ছে আপনার কৃত্রিম দাঁতটা বসানো থাকে। তাহলে এটাকে ন্যাচারাল দাঁতের মতোই এটার একটা গোড়াও থাকে, আবার একটা উপরে দৃশ্যমান অংশও থাকে। আমি যতটুকু সহজ ভেবেছিলাম, আসলে কথাটা শুরুই যখন করলেন যে স্ক্রুর মতো একটা জিনিস হাড়ে বসানো হবে, তেমনই কিন্তু পেশেন্ট এবং রোগীদেরও কিন্তু এরকম ভীতি একটা কাজ করতেই পারে যে আমার হাড়ির মধ্যে একটা বা আমার হাড়ের মধ্যে একটা ইমপ্লান্ট বা একটা স্ক্রু বসানো হবে। তো এই প্রক্রিয়াটা আসলে কেমন জটিল নাকি হচ্ছে একটু সহজ, একটু জানতে চাই। এটাই মোটেও জটিল না, এটা অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। প্রথমে যেটা বলতে চাই, এই যে আপনার যে মেটালটা যেটা দিয়ে স্ক্রুটা তৈরি করা হয়, বা বাংলা ভাষায় বললে স্ক্রুই বলতে হবে, যে স্ক্রুটা কিন্তু টাইটেনিয়ামের তৈরি। এই টাইটেনিয়াম কিন্তু শরীরের সাথে বায়োকম্প্যাটেবল বলা হয় আর কি, অর্থাৎ এটা মানুষের শরীরের সাথে সম্পূর্ণ মানিয়ে যায়, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, বরঞ্চ এটা খুব শক্তভাবে মিশে থাকে। হ্যাঁ, এবং এইটার উপরে যে দাঁতটা বসানো থাকে, এই দাঁতটা দিয়ে স্বাভাবিক যে খাওয়া দাওয়া সবকিছু করা যায়। সবকিছু একদম স্বাভাবিক খাওয়া দাওয়া বলতে কি আমি কি গরুর হাড় বা মুরগির হাড় এগুলো খেতে পারবো কিনা? আচ্ছা, এই বিষয়টা সেটা হচ্ছে যে আমরা মানে এই যে খুব বেশি শক্ত খাওয়ার বিষয়, যেটা আমি আমার সব রোগীদেরকেই আমি বলি যে শক্ত খাবার খাওয়াটা এটা আপনার প্রাকৃতিক দাঁতের জন্য ভালো না। হ্যাঁ, এটাতে আমরা আমার পেশাগত জীবনে প্রচুর রোগী পাই যারা এই যে হাড় চাবাতে গিয়ে দাঁত ভেঙে ফেলছেন, ওনার ন্যাচারাল দাঁতটাই ভেঙে ফেলছে। তো এই জন্য আর কি আমি পরামর্শ দিই আমার রোগীদেরকে যে আপনারা স্বাভাবিক খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নেই, কিন্তু খুব শক্ত খাবার যেমন গরুর হাড় বা মুরগির হাড় বা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক শক্ত বাদাম টাদাম অনেকে দেখা যায় যে আগে ছিল যে কোকের ক্যান খুলতো দাঁত দিয়ে কামড়ে, এই জিনিসগুলো আপনারা পরিহার করবেন। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি ডেন্টাল ইমপ্লান্ট যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি একজন ডাক্তার হিসেবে যাকে ডেন্টাল ইমপ্লান্ট করবেন তার কোন কোন বিষয় বিবেচনা করে তারপর ইমপ্লান্টটা করবেন? যদি সাপোজ কারো হচ্ছে আরও অনেক ধরনের ডিজিজ থাকতে পারে, কারো ডায়াবেটিস থাকতে পারে, কারো থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, বা বয়সের এখানে একটা ফ্যাক্টর আছে, তাহলে কি বিবেচনা করে তারপর ডেন্টাল ইমপ্লান্টটা আপনারা বসান? আচ্ছা, এইটা কথাটাকে খুব আপনি একটা যে প্রশ্নটা করেছেন এটা উত্তরটা অনেক বড়, কিন্তু আমি খুব অল্প কথায় জিনিসটা বলতে চাই যে ডেন্টাল ইমপ্ল্যান্ট যে কোনো কাউকেই করা যায়। প্রথমে যদি আপনি বলেন কি বিষয় বিবেচনা করি, তাহলে বয়সটা একটা আসতে পারে। বয়সের বিষয়টা হচ্ছে যে একদম ইয়াং এজে সাধারণত যখন বাচ্চাদের গ্রোথ হচ্ছে, মানে সে বড় হচ্ছে, ওই সময়টা আমরা ইমপ্ল্যান্ট সাধারণত করি না। আমরা ওর গ্রোথটা কমপ্লিট হলে, মানে ওর দৈহিক গঠন যখন পূর্ণ হয়ে যাবে, তারপরে এই ইমপ্ল্যান্টগুলো করা হয়, কারণ এটা একটা কৃত্রিম একটা ধাতু বসানো হবে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার যদি
আপনার হচ্ছে যদি এমন কোনো অসুখ থাকে, শারীরিক অসুখ যেগুলো হচ্ছে নিয়ন্ত্রণে নেই, হ্যাঁ, যেমন ধরেন ডায়াবেটিস একটা কমন অসুখ, এটা আপনার যদি আপনার হলে কোনো সমস্যা নেই, ইমপ্ল্যান্ট অবশ্যই করা যাবে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। যদি থাইরয়েডের সমস্যার কথা বললেন, থাইরয়েডের সমস্যা থাকলে কোনো সমস্যা নেই, ইমপ্ল্যান্ট করা যাবে, থাইরয়েডের চিকিৎসা নিয়ে উনি করতে পারবেন। হাই প্রেশার থাকলেও কোনো সমস্যা নেই, যে কোনো রোগী, কোনো প্রবলেম নেই। কিছু বিষয় আছে, কিছু রোগ থাকে যেগুলোতে হচ্ছে যে ইমপ্ল্যান্ট আমরা করতে পারি না, দুর্ভাগ্যজনক। সেটা হচ্ছে যেমন ধরেন হাড়ের কিছু অসুখ আছে, এগুলোকে মেটাবলিক বোন ডিজিজ বলে, যেটা হাড়ের এমন অসুখ যে হাড় ন্যাচারালি ক্ষয় হয়ে যাচ্ছে, যেমন অস্টিওপোরোসিস। আরেকটা হচ্ছে যে অস্টিওপেট্রোসিস। এই ধরনের অসুখ থাকলে কিন্তু আমরা ওভাবে ইমপ্ল্যান্ট করতে পারবো না। আচ্ছা ডাক্তার নাবিল, আরো প্রশ্ন আছে, তবে একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ওনার প্রশ্নটি আমরা নিয়ে নিই, তারপরে ফিরছি আলোচনা। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মান্নান, নোয়াখালী থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ মান্নান, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমার বয়স হচ্ছে 25। আমার যে উপরের মাড়ির যে দাঁতগুলো আছে না, বড় দাঁতগুলো, ওইটা একবার পড়ছে আবার উঠছে, কিন্তু এখন যে দাঁতটা আছে ওইটা গোড়া দিয়ে ভেঙে গেছে আর কি, পোকে খাইছে। এখন ওই দাঁতটা কি আমি গোড়া থেকে যদি উঠে ফেলি কি আবার কি উঠবে নাকি দাঁত, এটা নাকি মানে ওই জন্য মানে সংকোচের ভিতরে আছে কি ফেলে দিলে আবার কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন ওনাকে। আচ্ছা আপনার বয়স কত বললেন, আবার কি একটু বলবেন? বয়স 25। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমরা একটু উত্তরটা, আমাদের দর্শক উত্তরটা একটু দিয়ে দিব। আমি উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে যে ওনার যে সমস্যাটা উনি বললেন, ওনার বয়স এখন 25 এবং দাঁতের গোড়ায় হচ্ছে উনি যেটা বলেন পোকে খেয়ে ফেলছে। আসলে তো পোকে খায় না, যেটা হচ্ছে দাঁতে ক্যারিজ হয়, ক্যাভিটি তৈরি হয়ে যায়, হ্যাঁ, তো ক্যাভিটি হয়ে দাঁতটা নষ্ট হয়ে যায় আর কি। এখন ওনার প্রশ্ন ছিল যে উনি যদি দাঁতটা এখন তুলে ফেলেন তাহলে কি দাঁতটা আবার উঠবে কিনা। এই উত্তরটি হচ্ছে না, ওনার দাঁত আর এখন উঠবে না, ওনার দাঁত ওঠার বয়স শেষ। এখন যেটা করতে হবে যে উনি যদি দাঁতটাকে প্রথমে যে মানে ওনাকে পরামর্শ দেব যে আপনি যে কোনো রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে যাবেন, ওই ডেন্টাল সার্জন অবশ্যই ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, এক্সরে করে উনি যাচাই করে উনি তারপর ওনার চিকিৎসা পরামর্শ দিবেন। হ্যাঁ, এখন এছাড়া এক্ষেত্রে দুটি বিষয় হতে পারে। একটি হচ্ছে যে দাঁতটা যদি বাঁচানো যায়, এটা একজন ডেন্টাল সার্জনের কাজ, বাঁচানো যায় তাহলে এটাকে উনি রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে কৃত্রিম একটি দাঁত বা ক্রাউন বসিয়ে এটাকে উনি রক্ষা করতে পারবেন। আর যদি দাঁতটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু দাঁতটাকে ফেলে দিতে হবে, এবং ওখানে যেই বিষয় আলোচনা করছিলাম ডেন্টাল ইমপ্ল্যান্টের মাধ্যমে কিন্তু উনি একটি কৃত্রিম দাঁত প্রতিস্থাপন করতে পারবেন। এই বিষয়ে আরো আমাদের আলোচনার বাকি রয়েছে, তবে সময় হয়ে গেছে একটি বিরতির, এরপর আবার ফিরছি আলোচনায়। দর্শক ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি দাঁত প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা বা ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে। আমরা কথা বলছিলাম যে ডেন্টাল ইমপ্ল্যান্ট যদি কেউ করতে চায় এবং তার যদি হচ্ছে অন্যান্য কোনো রোগ যদি থেকে থাকে সেক্ষেত্রে সে করতে পারবে কিনা, এবং আপনি কিন্তু খুব সুন্দর করে বললেন যে সবাই করতে পারবে, তবে এখানে একটা মেইনটেনেন্সের বিষয় আছে। এবার যদি কেউ ইমপ্ল্যান্ট করে সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগতে পারে এই ইমপ্ল্যান্টটা বসাতে? আচ্ছা, ইমপ্ল্যান্ট আসলে মানে এটা প্রথমে একজন রোগী যখন যায় তখন চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, প্রয়োজনীয় আপনার হচ্ছে রক্ত পরীক্ষা যদি লাগে ওটা করবেন, এক্সরে করবেন, সিটি স্ক্যান করবেন, এটার একটা প্রক্রিয়া থাকে। আর হচ্ছে এরপরে হচ্ছে রোগীর সাথে যখন এগুলা নির্ধারণ হয়ে যায় যে মানে কোন ইমপ্ল্যান্টটা উনি নেবেন, মানে ওটার যে ডিজাইনটা কি হবে, এগুলো যখন নির্ধারণ হয়ে যাবে একটা তারিখ ঠিক করে। কোন ইমপ্ল্যান্ট নেবেন বলতে এখানে কি আরো ভ্যারাইটিস রয়েছে? জি অবশ্যই, হ্যাঁ, অনেক ভ্যারাইটিস আছে। নানা দেশের ইমপ্ল্যান্ট আমাদের দেশে বিভিন্ন কোম্পানি আমদানি করেন। হ্যাঁ, এগুলা কোনোটা হয়তো এশিয়ান ব্র্যান্ডের হতে পারে, কোনোটা ইউএসএ বা ইউরোপিয়ান ব্র্যান্ডের হয়। এগুলো যখন ঠিক হয়ে যায় তখন একটা তারিখ ঠিক করে ওই ইমপ্ল্যান্টের একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে ইমপ্ল্যান্টটা বসানো হয়। এটা করতেও খুব বেশি সময় লাগে না। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে সাধারণত ইমপ্ল্যান্টটা বসানোর পরে থেকে আপনার কৃত্রিম যে মানে যে দাঁতটা বসানো হবে এর ভিতরে একটা সময়সীমা থাকে। সাধারণত এটা 3 থেকে 6 মাসের মধ্যে থাকে। তবে হ্যাঁ, এখানে আরো বিষয় আছে। অনেক ক্ষেত্রে যেমন ধরেন আপনি শুরুতে বলেছিলেন যে একটা রোগী আসলো যার সামনের দাঁতটা পড়ে গেল বা নষ্ট হয়ে গেল, তার ক্ষেত্রে তো 3 মাস সে দাঁত ছাড়া থাকবে। তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে একটা অস্থায়ী দাঁত দেওয়া হয়, বা এমন যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে ইমপ্ল্যান্টের সাথে সাথে কৃত্রিম দাঁতও দেওয়া যাবে, তাহলে একবারে পুরো কাজটাই করে দেওয়া হয়। এটাও কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে এবং অহরহই হচ্ছে। যে আমাদের যে 3 থেকে 6 মাসের যে একটা বিষয় থাকে, হ্যাঁ, ওই বিষয়টা কিন্তু এই ক্ষেত্রে লাগে না।
এখন প্রযুক্তি আধুনিক হয়ে গেছে আসলে যে রোগীর এটা পরিস্থিতির বিবেচনা করে এটা ওই সার্জন সিদ্ধান্ত নেয়। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি ইমপ্ল্যান্টের যে সার্জারিটা হয় বা অপারেশনটা হয় সেটা কি একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন তিনিই করতে পারবেন নাকি আমি নরমাল যে কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে ইমপ্ল্যান্ট করতে পারবো? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বিষয়টা যেটা এখানে ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা তো আগে থেকেই তারা মানে হচ্ছে যে সার্জারিতেই তারা অভিজ্ঞ, দক্ষ এবং অভিজ্ঞ, এজন্য তারা সার্জিক্যাল পার্টটা তারাই সাধারণত সম্পাদন করেন। হ্যাঁ, আবার এর পাশাপাশি যারা দন্ত প্রতিস্থাপনবিদ ওনারাও এই কাজটা করেন, যাদেরকে প্রস্থোডন্টিস্ট বলা হয়, ওনারাও এই কাজটা করে থাকেন। মূলত এই দুই বিশেষজ্ঞ চিকিৎসকরাই বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্ল্যান্টের কাজটা বেশিরভাগ করেন, তবে ডেন্টাল সার্জনরাও করেন। তবে এই ক্ষেত্রে কিন্তু দক্ষতা এবং অভিজ্ঞতার একটা বিষয় থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে কোনো রোগী একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারবেন ইমপ্ল্যান্টের বিষয়। তবে আমি পরামর্শ দেব যে দক্ষতা এবং অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নেওয়াটাই উত্তম হবে। বিশেষজ্ঞ সেই বিষয়ে কিন্তু সেখানেই চিকিৎসাটা নেওয়া ভালো। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে ইমপ্ল্যান্ট আপনারা সাধারণত কোথায় করে থাকেন? নিজ চেম্বারে নাকি এটার জন্য আবার অপারেশন থিয়েটারে নিয়ে করতে হয়? হ্যাঁ, এটা আমাদের যে সার্জনদের বা ডেন্টাল সার্জনদের বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বলেন, তাদের নিজস্ব চেম্বার বা ক্লিনিকেই এটা খুব সহজেই এই কাজটা করা যায়। এটার জন্য কোনো বড় হাসপাতালে ভর্তি হয়ে মেজর অপারেশন করতে হবে এরকম কোনো বিষয় নেই। তবে হ্যাঁ, অনেক রোগীর ক্ষেত্রে যাদের যদি মনে করেন যে একটা দাঁতও নাই বা তার ইমপ্ল্যান্ট হয়তো তার অনেকগুলো ইমপ্ল্যান্ট লাগবে, 6টা বা 7টা বা 8টা 10টা ইমপ্ল্যান্ট লাগবে, এবং তার পাশাপাশি আরও আনুষঙ্গিক কিছু সার্জারি লাগবে, যে বোন গ্রাফট লাগতে পারে, কৃত্রিম হাড় প্রতিস্থাপন করা লাগতে পারে, বা অন্যান্য আনুষঙ্গিক কিছু অপারেশন করা, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা রোগীকে বলি যে এত বড় একটি অপারেশন এটি ক্লিনিকে না করে এটি আপনি একটা হাসপাতালে ভর্তি হয়ে আপনার অজ্ঞানের ডাক্তার যারা অ্যানেস্থেটিস্ট যাদেরকে বলে তাদের সহযোগিতা নিয়ে একটা প্রপার প্রসিডিউরের মাধ্যমে অপারেশনটা করলে বেশি ভালো হয়। আচ্ছা ডাক্তার নাবিল, যখন হচ্ছে ইমপ্ল্যান্টটা করা হয় তখন কি হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে কি কাজটা করা হয় নাকি এখানে অন্য জেনারেল অ্যানেস্থেশিয়া ইউজ করা হয়? এই বিষয়ে অনেকেই জানেন না আসলে। হ্যাঁ, এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। মূল বিষয়টা হলো যে এটা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা হয়, যেটাকে আমরা বলি যে ইনজেকশন দিয়ে অবশ করে যে জায়গাটায় আমি ইমপ্ল্যান্টটা বসাবো সেই জায়গাটাকে ইনজেকশন দিয়ে অবশ করে ইমপ্ল্যান্টটা বসানো হয়। রোগীর কোনো ব্যথা লাগে না, কোনো ব্যথা লাগে না। এই বিষয়ে কিন্তু রোগীদের একটা হচ্ছে উদ্বেগ কাজ করে। আমি একটু যোগ করি যে আমার হচ্ছে যে আমার ক্লিনিকে আমি ব্যক্তিগতভাবে হচ্ছে ইনজেকশন দিয়ে অবস্থ করি, এর পাশাপাশি আমি হচ্ছে রোগীদেরকে একটু মাইল্ড সিডেশন দিই, যেটাকে মানে রোগী হালকা ঘুম ঘুম ভাব থাকে, তাতে সে একটা আরামদায়ক বা স্বস্তিদায়ক অবস্থায় থাকে। আবার রোগীর ব্যথার ওষুধও আমি আমার ক্লিনিকেই দিয়ে দিই, যাতে হচ্ছে যে তার মানে অপারেশনের পরেও অবসভাবটা কেটে যাওয়ার পরেও যাতে তার কোনো ব্যথা বোধ না হয়। আচ্ছা, হিলিং এ কতদিন সময় লাগতে পারে? যেহেতু হচ্ছে আপনি বললেন যে ওইখানে হচ্ছে অপারেশনের পরে একটা 3 মাসের একটা সময় থাকে, সেটা অবশ্য ক্রাউন বসানোর জন্য, প্রতিস্থাপনের জন্য, কিন্তু এই যে হিলিং এর একটা অপারেশনের পর কতদিন সময়ে যে ক্ষতটা হচ্ছে ঠিক হয়ে যেতে পারে? ক্ষতটা এটা খুবই ছোট্ট একটি ক্ষত হয়, এটাতে হিলিং হইতে বেশি দিন, খুব সময়, খুব বেশি হলে 1 থেকে 7 থেকে 10 দিনের বেশি সময় লাগে না। আর আমরা যেই সেলাইটা দিই এই সেলাইটা হচ্ছে আপনার মিশে যায়, যেটাকে মানে চলতি ভাষায় কসমেটিক সেলাই বলে। আসলে কসমেটিক না, এটাকে অ্যাবজর্বেবল সুচার, মানে এটা শরীরের সাথে মিশে যায় কিছুদিন পরে, কাটা লাগে না, এরকম সেলাই দিই। সো আপনার পেশেন্টের খুব অল্প সময়ের মধ্যেই এটা হিলিং হয়ে যায়, শুকিয়ে যায় ঘাটা। ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে আরো অনেক প্রশ্ন রয়েছে, তবে সময় হয়ে গেছে আরেকটি বিরতির, তারপর আবার ফিরছি। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে। ডাক্তার নাবিল, আমরা কথা বলছিলাম ডেন্টাল ইমপ্ল্যান্টের নানান বিষয় নিয়ে। এবার একটু জানতে চাচ্ছি যে দাঁত প্রতিস্থাপনের কিন্তু আরেকটা চিকিৎসা রয়েছে, যেটাকে আমরা ডেঞ্চার বলে থাকি। তো ডেঞ্চার এবং ডেন্টাল ইমপ্ল্যান্ট কোনটা আসলে রোগী বেছে নেবেন, সেটা কিভাবে নির্ণয় করব? ডেঞ্চার আসলে অনেক পুরানো চিকিৎসা, প্রায় 100 বছরের পুরানো চিকিৎসা। এটা হচ্ছে আলগা দাঁত, আর কিছুই না। পেশেন্ট যে জায়গায় দাঁত থাকে না ওই জায়গায় দাঁত থাকে এবং একটা প্লেটের উপর দাঁতগুলো বসানো থাকে। পেশেন্ট এটা ব্যবহার করে, আবার রাতের বেলা খুলে পানিতে চুবিয়ে রাখে। এটার অনেকগুলো সমস্যা আছে। 1 নম্বর হচ্ছে এই প্লেটটার জন্য অস্বস্তি হয়, ঠিকমতো কথা বলা যায় না। যেটা যে আরেকটা সমস্যা হচ্ছে, যেটা ব্যবহার করতে করতে অনেক সময় লুজ হয়ে যায়, তখন এটাকে আবার ডাক্তারের কাছে নিয়ে এটাকে আবার ঠিক করতে হয়। আবার হচ্ছে এটার কারণে দেখা যায় যে মাড়ি ক্ষয় হতে থাকে, আশেপাশের দাঁতগুলা ক্ষতিগ্রস্ত হতে থাকে, নানাবিধ সমস্যা। তো এই কারণে এই চিকিৎসাটা এখন আসলে আস্তে আস্তে এখন ইয়ে না, তবুও এটা ব্যবহার আছে কিন্তু খুব কমে গেছে। আরেকটা হচ্ছে প্রাসঙ্গিকভাবে যেহেতু ডেঞ্চারের কথা আসছে, আরেকটা হচ্ছে ব্রিজ, যেটা কিছুদিন আগেও ছিল। সেই ব্রিজের বিষয়টা হচ্ছে যে আপনার ওই যেই দাঁতটা নেই তার সামনের এবং পিছনের দাঁতের সাপোর্ট নিয়ে 3টা ক্যাপ তৈরি করা হয়, ক্রাউন তৈরি করা হয়।
এটাতে যেটা হয় কি যে আগের আর পিছের দাঁতগুলোকে কেটে ছোট করতে হয়। অনেকের ক্ষেত্রে একটা ভুল ধারণা থাকে কি যে এই কেটে ছোট করছি তো তাহলে তো রুট ক্যানাল করা লাগবে। বিষয়টা এমন না, রুট ক্যানাল লাগতেও পারে নাও লাগতে পারে। অনেক বিশেষজ্ঞ ডক্টর মানে হচ্ছে দন্ত প্রতিস্থাপনবিদ আছেন যারা প্রোস্টোডন্টিস্ট, যারা খুব সুন্দরভাবে এটাকে কাট দিয়ে ছোট করতে পারেন, আপনার রুট ক্যানাল লাগবে না। কিন্তু একটা বিষয় হচ্ছে যে দাঁত কাটতেই হবে, সেটা রুট ক্যানাল লাগুক বা নাই লাগুক। ভালো দাঁত প্রতিস্থাপনের জন্য আমার দুইটা ভালো দাঁতকে কেটে ফেলতে হচ্ছে। তো ইমপ্ল্যান্ট কিন্তু এই প্রবলেমটা পুরোপুরি সমাধান করে দিচ্ছে, যে আপনার কোনো দাঁতে কোনো কিছু করতে হবে না, যে জায়গায় দাঁত নেই সরাসরি সেই জায়গায় আপনার দাঁত বসিয়ে দেওয়া হচ্ছে। তবে মানুষজন হচ্ছে তারপরেও ডেন্টারটাকে বেছে নিচ্ছেন বা ব্রিজটাকে বেছে নিচ্ছেন। এখানে যে একটা বিষয় দেখা যায় যেখানে খরচের বিষয়টা চলে আসে, যে খরচটা আসলে ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে বেশি, সময়টাও হচ্ছে এখানে একটু বেশি দেখা যাচ্ছে, 3 মাস 6 মাস যে কথাটা আপনি বলছিলেন, তারপরে হচ্ছে এখানে আপনি প্রতিস্থাপন করছেন। সেখানে ব্রিজ যদি করি, ব্রিজ তো এখন হচ্ছে 15 দিনের মধ্যেই হয়ে যাচ্ছে, তাহলে কেন আমি ব্রিজ করব না, কেন আমি ডেন্টাল ইমপ্ল্যান্ট করব, যেহেতু খরচটাও বেশি। খরচ, হ্যাঁ, খরচের একটা বিষয় থাকে, যেহেতু এই ইমপ্ল্যান্টগুলোকে বাইরের দেশ থেকে আমদানি করতে হয়, একটা খরচের বিষয় থাকেই, কারণ একটা ইম্পোর্ট কস্ট থাকে, ওরা একটা ট্যাক্স ধরে, আবার যে কোম্পানি আনছে তারা লাভ করে, এই লাভের কারণে খরচটা বেড়ে যায় আর কি। হ্যাঁ, কিন্তু এখন আপনি যদি দেখেন আপনার ওই ডেঞ্চার ব্যবহার কারণে অন্য দাঁতগুলো যে ক্ষতি হচ্ছে সেগুলো ঠিক করতে কিন্তু আপনার আবার টাকা খরচ হবে, এটা হলো একটি কথা। আরেকটি হচ্ছে আপনি যদি ব্রিজে আসেন, ব্রিজের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আপনি যেই ক্যাপগুলো করছেন এই ক্যাপগুলোর ম্যাটেরিয়ালের কারণে কিন্তু আপনার খরচ কম বেশি হতে পারে। যেমন আপনি যদি কম দামি ম্যাটেরিয়ালের ব্রিজ আপনি চুজ করেন সেক্ষেত্রে হয়তো খরচ একটু কম হবে, কিন্তু এখন যেগুলো আধুনিক যে মেটালগুলো ব্যবহার হয়, জিরকোনিয়া বা ইম্যাক্স ক্রাউন করা হয়, এগুলার খরচ কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এবং 3টা আপনার ক্যাপ বানাতে ইমপ্ল্যান্টের চেয়ে বেশি খরচ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে। এই জন্যই আর কি যে এটা কিন্তু একটু মানে আমার কাছে মনে হয় মানুষের একটা ভুল ধারণা থাকতে পারে যে ব্রিজে খরচ কম, ইমপ্ল্যান্টের খরচ। বিষয়টা এখন আসলে এখানে একটা ইভ্যালুয়েশনের বিষয় আছে এবং লাইফ টাইম একটা ইনভেস্টমেন্ট আমি বলতে পারি এখানে, যে আমি যদি এখন চিন্তা করি যে আমি 3টা দাঁতকে ব্রিজ করে ফেলছি, আমার তো এভাবেই চলবে, কিন্তু একটা ইমপ্ল্যান্ট করলে অনেক সময় যেটা হয় যে ব্রিজের নিচেও কিন্তু দাঁতে ক্যাভিটি তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু পরে আবার সমস্যা তৈরি হতে পারে, পরে সেই দাঁতটাও ফেলে দিতে হতে পারে। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি, মানুষের কিছু ধারণা রয়েছে, ভুল ধারণা নাকি সঠিক ধারণা, সেটা আপনি আমাকে একটু বলবেন। যে ইমপ্ল্যান্ট চিরকাল স্থায়ী হয় না, এটা কি ভুল ধারণা নাকি সঠিক ধারণা? এইটি ভুল ধারণা, মানে এটি এক কথায় বললে ভুল ধারণা। কারণ এটা হচ্ছে যে ইমপ্ল্যান্ট চিরস্থায়ী হবে না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে রোগী যদি ডাক্তারের নির্দেশনা মোতাবেক চলে, তার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, এগুলো যদি সে ঠিকভাবে চিকিৎসা গ্রহণ করে, ইমপ্ল্যান্ট লাইফ লং থাকবে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছে। আমরা অনুষ্ঠানের যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, ইমপ্ল্যান্টে ইনফেকশনটা বেশি হয়, এটা কি ভুল ধারণা নাকি সঠিক? না, এটিও ভুল ধারণা। ইনফেকশন এটা নির্ভর করবে রোগীর উপর, সে যদি চিকিৎসকের নির্দেশনা মোতাবেক চলে অবশ্যই আপনার ইনফেকশন হবে না। আচ্ছা, শেষ প্রশ্নটা হচ্ছে যে ডেন্টাল ইমপ্ল্যান্টে খাওয়া দাওয়া করতে কষ্ট হয়, এটা কি ভুল ধারণা নাকি সঠিক ধারণা? আচ্ছা, ইমপ্ল্যান্টে খাওয়া দাওয়া করতে কষ্ট হয়, এটিও ভুল ধারণা। আপনি যেই স্বাভাবিক যে কোনো খাবার দাবার আপনি সব খেতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে রোগীদেরকে পরামর্শ দিই যে খুব শক্ত খাবার বা হাড় যেন না চাবায়, এছাড়া সব খেতে পারবেন। একদম শেষ পর্যায়ে চলে আসি, আপনার কাছে হচ্ছে কিছু বার্তা আমাদের দর্শকের জন্য জানতে চাই। যদি ইমপ্ল্যান্ট করতে হয় পরবর্তীতে আসলে তারা কিভাবে মেইনটেইন করবেন, একদম ছোট করে জানতে চাই। মেইনটেইন করলে যেটা হচ্ছে খুবই সাধারণ, যেভাবে আপনি আপনার দাঁতের মেইনটেনেন্স করছেন, 2 বেলা ব্রাশ করছেন, ফ্লসিং করছেন, এরকমই একটি ভালো ব্র্যান্ডের মাউথওয়াশ ইউজ করবেন। হচ্ছে বছরে 1 থেকে 2 বার অবশ্যই আপনার যে চিকিৎসক আপনার ইমপ্ল্যান্ট বসিয়েছেন তার কাছে চেক আপ করাবেন, ব্যাস এইটুকুই। এছাড়া খুব বেশি কিছু আপনার করতে হবে না। আচ্ছা, খুবই দরকার সচেতনতাটা দরকার। আপনি যেটা বললেন, ছোট্ট কথা আমি যোগ করি, সেটা হচ্ছে যে একটা হয়তো ধারণা থাকবে যে ইমপ্ল্যান্ট একটি ব্যয়বহুল চিকিৎসা। এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই, ব্যয়বহুল সত্যি, কিন্তু আমি চিকিৎসক হিসাবে আমরা নিজেরাই ফান্ড তৈরি করি। হ্যাঁ, তো এটাতে যেটা হয় যে কোনো গরিব রোগী যার হয়তো একটি ইমপ্ল্যান্ট বসিয়ে দিলে তার একটা বড় সমস্যা থেকে সে মুক্তি পেয়ে যাবে, তার ক্ষেত্রে আমরা কিন্তু ভর্তুকি দিই। সেই ক্ষেত্রে কিন্তু তার ইমপ্ল্যান্টের খরচটা কিন্তু নামমাত্র একটা খরচে চলে আসে। আপনাকে খুবই সাধুবাদ জানাই এই বিষয়টার জন্য, এবং আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সনকলে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।